প্রমথ চৌধুরীর প্রবন্ধ কাব্যে অশ্লীলতা আলংকারিক মত পাঠ করছি চুমকি সরকার। সাহিত্য সমাজ মানুষের আর 5 রকম সমাজের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নয়। এ সমাজেও দলাদলি আছে, বকাবকি আছে, যুদ্ধ বিগ্রহ আছে, জয় পরাজয় আছে। ইংরেজরা বলে ফাইট ইজ দ্য সল্ট অফ এক্সিস্টেন্স। সাহিত্যের হাটে এ নুনের কারবার আমরা সবাই করি। যখন কোনো জাতির অন্তরে কাব্যরস শুকিয়ে আসে তখন প্রায়ই দেখা যায় যে সাহিত্যিকদের পিত্ত সেই সঙ্গে প্রকোপিত হয়ে ওঠে। আর তখন সাহিত্য কি হওয়া উচিত তাই নিয়ে মহা বাগ্বিতণ্ডা উপস্থিত হয়। গত বর্ষের গ্রীষ্মকালে এ দেশের সাহিত্য সমাজ অকস্মাৎ মহা উত্তেজিত হয়ে ওঠে সাহিত্যের একটি গুণ কিংবা অগুণের বিচার নিয়ে। অশ্লীলতা কাব্যের দোষ কি গুণ, এই সমস্যার মীমাংসা করতে অনেকেই বদ্ধপরিকর হয়েছিলেন। আমি এ বাকযুদ্ধে যোগ দেইনি, কারণ এ লড়াই ইউরোপের খ্রিস্টান সমাজ যুগ যুগ ধরে করে এসেছে, অথচ তার ফলে সাহিত্যের বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি হয়েছে বলে মনে হয় না। অনেকে এ জাতীয় যুদ্ধকে সাহিত্য জগতের ধর্মযুদ্ধ মনে করেন। তবে এ কথাও ঠিক যে রিলিজিয়াস ওয়ারের প্রসাদে ধর্মরক্ষা হয় না। সে যাই হোক, কাব্যজগতে এই শ্লীলতা অশ্লীলতার বিচার আবহমান কাল যে চলে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সংস্কৃত সাহিত্যের প্রধান গুণ তার শ্লীলতা নয়, এমনকি গত শতাব্দীর ইংরেজি মতে তা ঘোর অশ্লীল। হল নামক জৈনিক ইংরেজি ওরিয়েন্টালিস্ট বাসব দত্তার যে সংস্করণ প্রকাশ করেন তার ভূমিকার প্রতি নজর দিলেই সমগ্র সংস্কৃত কাব্য সাহিত্য সম্বন্ধে সেকালের ইংরেজি ওরফে খ্রিস্টানি সাধু মনোভাবের স্পষ্ট পরিচয় সকলেই পাবেন। সংস্কৃত সাহিত্য শ্লীলই হোক আর অশ্লীলই হোক, অশ্লীলতা যে কাব্যের একটি স্পষ্ট দোষ সেই বিষয়ে সংস্কৃত আলংকারিকরা বোধহয় সকলেই একমত। বোধহয় বলছি এই কারণে যে অলঙ্কার শাস্ত্রের সকল গ্রন্থের সঙ্গে আমার পরিচয় নেই, সুতরাং এমন হতে পারে যে কোনো আলংকারিক এই বিষয়ে বিপরীত মতাবলম্বী। চারবাক যদি অলঙ্কার শাস্ত্র লিখতেন তাহলে এই বিষয়ে অনেক পিলে চমকানো মতের সাক্ষাৎ আমরা নিশ্চয়ই পেতুম। তবে আমার বিশ্বাস অশ্লীলতা যে কাব্যদেহের শোভা বৃদ্ধি করে না এ বিষয়ে আলংকারিকদের মতভেদ নেই। আমি দু একটি আলংকারিকের 2-4টি কথা ধরে সেকালের বিদগ্ধ মণ্ডলীর এই বিষয়ে রুচির পরিচয় দিতে চেষ্টা করব। বলা বাহুল্য, শ্লীলতা অশ্লীলতা সুরুচির কথা, সুনীতির কথা নয়। কাব্যের দোষগুণের একটি সহজবোধ্য ফর্দের সাক্ষাৎ আমরা কাব্যাদর্শেই পাই। কাব্যাদর্শ পুরনো গ্রন্থ, সুতরাং এই বিষয়ে প্রথমেই কাব্যাদর্শের কথা ধরা যাক। দণ্ডী বলেছেন, কামং সর্বহ লোপঙ্কারো রসমর্থে নিশ্চন্তি তথাপ্য গ্রাম্য তৈবনৈ ভারং বহতি ভূয়সা। অর্থাৎ যদিও সর্বপ্রকার অলঙ্কার অর্থে রস সিঞ্চন করে তবুও অগ্রাম্যতাই এ ভার বিশেষ রূপে বহন করে। দণ্ডির মতে অলঙ্কারের সার্থকতা হচ্ছে কাব্যের অর্থের রস ফুটিয়ে তোলায়, কিন্তু অগ্রাম্য মনোভাব ও অগ্রাম্য শব্দের সাহায্যেই তা সুসাধ্য হয়। প্রেমচাঁদ তর্কবাগীশ উক্ত শ্লোকের ব্যাখ্যাসূত্রে বলেছেন, শালঙ্কারতয়া রসব্যঞ্জকোহর্ত মধুর ইতি প্রতিমাপাদিতম। প্রাচীন আলংকারিকদের মতে বস্তুনপি রসস্থিতি। অতএব দাঁড়ালো এই যে কাব্যের অর্থগত মাধুর্য অলঙ্কারের সাহায্যে আরও মধুর হয় যদি না কাব্যের শব্দ ও অর্থ গ্রাম্যতা দোষে দৃষ্ট হয়। আমরা অশ্লীল বলতে যা বুঝি, দণ্ডী গ্রাম্য বলতে তাই যে বুঝতেন তার প্রমাণ তার উদাহৃত কোনো কোনো শ্লোকের প্রতি দৃষ্টিপাত করলেই পাওয়া যায়। গ্রাম্য শব্দের অর্থ অবশ্য ভালগার, তবে ইংরেজিতে যাকে ইনডিসেন্ট বলে তাকে ভালগার বলতে অত্যুক্তি হয় না। এখন প্রশ্ন হচ্ছে অশ্লীলতা কাব্যের দোষ কেন? আলংকারিকদের মতে যা রসের প্রতিবন্ধক তাই দোষ, এবং যেহেতু অশ্লীলতা বিশেষ রূপে রসের প্রতিবন্ধক সে কারণ তা কাব্যের বিশেষ দোষ। রসের স্থিতি বস্তুতে কি মানুষের মনে?
কাব্যরস অলঙ্কারের সংযোগে ফুটে ওঠে কি চেপে যায়, অশ্লীলতা রসের প্রতিবন্ধক কি সহায়ক? এসব দার্শনিক তর্ক এ স্থলে তোলবার প্রয়োজন নেই, কারণ আলংকারিকদের বক্তব্য যে কি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের মতে অশ্লীলতা দোষ হচ্ছে কাব্যদেহের দোষ, অপর কোনো বস্তুর নয়। তাদের বিচার পোয়েটিক্সের অন্তর্ভুক্ত, এথিক্সের নয়। সম্ভবত এই কারণে হল প্রমুখ ইংরেজদের মতে যে কাব্য ঘোর অশ্লীল বলে গণ্য, সে কাব্য আলংকারিকদের কাছে সরস বলে মান্য হয়েছে। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে আমাদের পূর্বপুরুষদের কাব্য বিচারের মার্গ ছিল ঊনবিংশ শতাব্দীর ইঙ্গ মার্গ হতে সম্পূর্ণ বিভিন্ন। প্রকাশকার বলেছেন যে কবির ভারতী নিয়তিকৃত নিয়মরহিতাং হ্লাদৈকময়ী মনন্য পরত্ব ত্রাম। যাদের মতে কবির প্রতিভা নিয়তিকৃত নিয়মের অধীন নয়, তারা যে কবি প্রতিভাকে মানুষের হাত গড়া সামাজিক বিধিনিষেধের অধীন বলে স্বীকার করবেন না, সে কথা বলাই বাহুল্য। সেকালে কাব্য নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতো, সত্য অথবা শিবের হাত ধরে নয়। গ্রাম্যতা অবশ্য শব্দেরও দোষ, অর্থেরও দোষ। একালের মতো সেকালেও ভাষা, সাধু ভাষা ও ইতর ভাষা এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। সংস্কৃত ভাষার সাধু শব্দের সঙ্গে আমাদের পরিচয় আছে, ইতর শব্দের সঙ্গে নেই বললেই হয়। সুতরাং শব্দের গুণ দোষ বিচার না করে আলংকারিকদের মতে শব্দের অর্থগত গ্রাম্যতার পরিচয় নেওয়া যাক। সেকালে গ্রাম্যতার অর্থ একালের চেয়ে ঢের ব্যাপক ছিল। দণ্ডির মতে কন্যে কাময়নমানং মাং ন তং কাময়সে কথম, উক্তিটি অর্থের গ্রাম্যতা দোষে দুষ্ট। অপরপক্ষে কামং কন্দর্প চণ্ডাল ময়ী বামাক্ষী নির্দয়, এই উক্তিটি শুধু অগ্রাম্যেহ অর্থ নয়, উপরন্ত রসাবহ। এ উভয়ের ভেতর প্রভেদ কোথায় তা ধরতে একটু চেষ্টা করা যাক, কেননা বিনা চেষ্টায় তা ধরা শক্ত। এক বিষয়ে দুয়ের ভেতর একটা মস্ত মিল আছে। এ দুটি উক্তি সমান কবিত্ব ছুট, তারপর দুটিতে একই মনোভাব প্রকাশ করা হয়েছে। দুইয়ের ভেতর প্রভেদ মাত্র এই যে প্রথমটি স্পষ্ট কথায় বলা হয়েছে, দ্বিতীয়টি একটু ঘুরিয়ে ফিরিয়ে। এর থেকে অনুমান করা যায় প্রাচীনদের মতে কথা সোজাসুজিভাবে বললে তা গ্রাম্যতা দোষে দুষ্ট হয়, আর বেঁকিয়ে চুরিয়ে বললেই তা শুধু অগ্রাম্য নয় রসাবহ হয়। অর্থাৎ বুক ও মুখের ভেতর কর্ডলাইনই গ্রাম্য এবং লুপ অগ্রাম্য। যেমন বিভিন্ন লোকের রুচি বিভিন্ন, তেমনি বিভিন্ন কালের রুচি বিভিন্ন। একালে অনেকে হয়তো উক্ত প্রথম পদটি বেশি পছন্দ করবেন, কারণ তার ভেতর আর কিছু না থাক স্পষ্ট প্যাশন আছে, আর শেষ পদটির ভেতর যা আছে সে শুধু সেকালের সাহিত্যিক ফ্যাশন মাত্র। সে যাই হোক, সেকালের সমালোচকদের দল কি বলা হলো তাতে বিচলিত হতেন না। কি করে বলা হলো তাই ছিল তাদের কাছে বড় জিনিস। একালের ভাষায় কন্টেন্টের চাইতে ফর্মকে তারা বেশি মর্যাদা দিতেন। বিশেষ করে এ দুটি উদাহরণের উল্লেখ করলুম এই জন্যে যে দণ্ডি না বলে দিলে এর কোনটি গ্রাম্য কোনটি অগ্রাম্য তা আমরা চট করে ধরতে পারলুম না। কালক্রমে গ্রাম্যতা ও অশ্লীলতা বাক্যের পৃথক পৃথক দোষ বলে গণ্য হয়। দণ্ডির পরবর্তী আলংকারিক বামন এই উভয়বিধ দোষের উল্লেখ করেছেন। বামনের পরবর্তী আলংকারিকরা তাঁর মতই অনুসরণ করেছেন। এখন দেখা যাক এই দুই দোষের মূলে কি আছে। বামন বলেন লোকমাত্র প্রযুক্তং গ্রাম্যম, অর্থাৎ যে কথা শুধু জনসাধারণের মুখে শোনা যায় কিন্তু শাস্ত্রে যার সাক্ষাৎ পাওয়া যায় না সেই কথাই গ্রাম্য। এ কথা শুনে মনে হয় যে তারা লোকভাষা ও শাস্ত্রীয় ভাষাকে দুটি সম্পূর্ণ পৃথক ভাষা বলে গণ্য করতেন। অর্থাৎ লেখায় মুখের কথা চলবে না, আর মুখে বইয়ের কথার স্থান নেই। সংক্ষেপে সাহিত্যের ভাষার সঙ্গে মৌখিক ভাষার কোনোরূপ সম্পর্ক নেই। একরকমের মত একালের অনেক বঙ্গ আলংকারিক ব্যক্ত করেন। সংস্কৃত আলংকারিকরা অবশ্যই মতের সমর্থন করেন না। তাদের মতে গ্রাম্য পদের ন্যায় অপ্রতীত পদ কাব্যে অব্যবহার্য। অপ্রতীত শব্দের অর্থ কি? শাস্ত্রমাত্র প্রযুক্তম প্রতীতম, অর্থাৎ শাস্ত্র এবং প্রযুক্তম জন্য লোকে
তৎপ্রতিতং পদম। অর্থাৎ পণ্ডিতি শব্দ ও গ্রাম্য শব্দ দুই কবির কাছে সমান অস্পৃশ্য। এ বিষয়ে আমাদের দেশের আলংকারিকদের সঙ্গে ফরাসিদের ক্লাসিক্যাল আলংকারিকদের মতের সম্পূর্ণ মিল দেখা যায়। তাঁরাও সাহিত্য রাজ্য থেকে পেডেন্টিক ও ভালগার শব্দ সকল বহিষ্কৃত করে দেবার জন্য ধনুক ধারণ করেছিলেন। আমরাও যখন চলতি ভাষার বিরুদ্ধে খড়গ ধারণ করি, তখন আমরাও সে ভাষাকে ইতর ভাষার কোঠাতে ফেলে দিই। যদিচ চলতি কথার সঙ্গে ইতর কথার প্রভেদ যে কী তা সকলেই জানেন, আর যিনি তা না জানেন তার পক্ষে নীরব থাকাই শ্রেয়। এর থেকে বোঝা গেল বামন প্রমুখ আলংকারিকদের মতে গ্রাম্যতা হচ্ছে শুধু শব্দের দোষ। বামন এই সূত্রে যে উদাহরণ দিয়েছেন তার প্রতি লক্ষ্য করলেই দেখা যায় যে বাক্য অশ্লীল না হয়েও গ্রাম্যতা দোষে দুষ্ট হতে পারে। কষ্টং কথং রোদতি ফুৎকৃতেয়ম। এই উক্তিতে অশ্লীলতার নামগন্ধও নেই, কিন্তু ফুৎকৃতি ওই শব্দই রোদনের রসভঙ্গ করেছে। অবশ্য বাংলা ভাষায় ফুৎকার ইতর শব্দ নয়, তবুও ফো ফো করে কাঁদছে কথাটা আমাদের কাছে করুণ রসাবহ নয়। অপরপক্ষে অগ্রাম্য শব্দের সাহায্যে যথেষ্ট অশ্লীল বাক্য রচনা করা যায়। সুতরাং অশ্লীলতা দোষ কাকে বলে তা আলংকারিকদের মুখে শোনা যাক। বামন বলেছেন যে সেই বাক্য অশ্লীল যা ব্রীড়া যুগুপ্সা মঙ্গলাতঙ্কদায়ী, অর্থাৎ যে কথা শুনে মনে লজ্জা, ঘৃণা অথবা অমঙ্গলের আশঙ্কা উদয় হয়, সেই বাক্যই অশ্লীল। এই হচ্ছে এ বিষয়ে অলঙ্কার শাস্ত্রের শেষ কথা। কারণ কাব্য প্রকাশ, সাহিত্য দর্পণ প্রভৃতি নামজাদা অলঙ্কার শাস্ত্রের অর্বাচীন গ্রন্থ সকলে ওই বামনের উক্তিই পুনরুক্ত হয়েছে, এবং আমার বিশ্বাস এই কথাই এই বিষয়ে চরম কথা। অমঙ্গলের আশঙ্কার কথা ছেড়ে দিলে যাতে লোকের মনে লজ্জা কিংবা যুগুপ্সার জন্ম দেয়, তাই হচ্ছে অশ্লীল বাক্য। এখন জিজ্ঞাস্য কার মনে? আলংকারিকদের মতে সামাজিকদের মনে। তারা সামাজিক বলতে বুঝতেন সেই সম্প্রদায়ের লোক যারা যুগপৎ, সভ্য ও সুহৃদয়, এক কথায় কালচার্ড সোসাইটি। দেশভেদে ও যুগভেদে কালচার্ড সোসাইটিরও রুচি বিভিন্ন। আনাতল ফ্রান্সের কথা ইংরেজের রুচিতে অশ্লীল ঠেকে, ফরাসিদের রুচিতে নয়। আলংকারিকরা অবশ্য স্বদেশী সামাজিকদের কথা বলেছেন, বিদেশি সামাজিকদের নয়। শ্লীলতা অশ্লীলতা সম্বন্ধে আলংকারিকদের সেকেলে মতামত এ কালের লোককে স্মরণ করিয়ে দেবার উদ্দেশ্য কি? আমাদের দেহে এখন তো আর সেকালের মন নেই। যুগে যুগে লোকের মনের পরিবর্তন ঘটে, অর্থাৎ সেকালের বিধিনিষেধের একালে সার্থকতা নেই। এ কথা সত্য বটে, কিন্তু সম্পূর্ণ সত্য নয়। মানুষের মতামত যে পরিমাণে বদলায়, তার মনের প্রকৃতি সে পরিমাণে বদলায় না। অতএব অনেক সেকেলে মতামতের অন্তরে যে মনোভাবের পরিচয় পাওয়া যায়, সে মনোভাব কস্মিন কালেও এক্কেবারে বাতিল হয়ে যায় না, এবং অনেক ক্ষেত্রে আমরা আবিষ্কার করি যে প্রাচীন মন বর্তমান মনের চাইতে এক ধাপ উঁচুতে উঠেছিল। আমার বন্ধু শ্রীযুক্ত অতুলচন্দ্র গুপ্ত তার রচিত কাব্য জিজ্ঞাসায় প্রমাণ করেছেন যে যে সমাজের মনে কাব্য জিজ্ঞাসা নেই, সে সমাজ কখনো কাব্যমীমাংসায় উপনীত হতে পারে না। এই কারণেই আমাদের কাব্য বিচার প্রায়ই বাজে ও এরো হয়। আলংকারিকদের কাব্য বিচারের আর যাই ত্রুটি থাক, সে বিচার কখনো ভুল পথে যায়নি। বেশি দূর যেতে না পারে, কিন্তু ঠিক পথেই গিয়েছে। সম্প্রতি বাংলা সাহিত্যে একটা নূতন কথা আবিষ্কার হয়েছে, সে কথাটি হচ্ছে সাহিত্যের স্বাস্থ্য রক্ষা। এখন এ কথা জোর করে বলা যেতে পারে যে আমাদের পূর্বপুরুষরা সাহিত্যের স্বাস্থ্য নিয়ে কখনো মাথা ঘামায়নি। তারা যার আলোচনা করেছেন সে হচ্ছে কাব্যের রূপ, আর যার রূপ নেই তা যে কাব্য নয় এ কথা অবিসম্বাদী। এই রূপের বিচার করাই সমালোচকের একমাত্র কর্তব্য। আলংকারিকদের মতে অশ্লীলতা একটি দোষ, কেননা তা কাব্যের রূপ নষ্ট করে। কারণ বীরা, যুগুপ্সা প্রভৃতি মনোভাব কাব্যের রসাস্বাদনে বিঘ্ন ঘটায়। একটি বদ সুর লাগালে যেমন রাগের রূপ নষ্ট হয়, কারণ শ্রোতার কানে তা বেসুরে লাগে। এ কথা বলা বাহুল্য যে বেসুর তার কানেই শুধু ধরা পড়ে যার কানে ও প্রাণে সুর আছে।
অশ্লীলতা কাব্যের দোষ, কেননা তা সামাজিক লোকের রুচিতে বেখাপ্পা ঠেকে। এক্ষেত্রে সামাজিক বলতে আলংকারিকরা বুঝতেন কাব্যরসিক। মানুষের ভেতর কাব্যরসিক, দার্শনিক, বৈজ্ঞানিক, সঙ্গীত রসিক প্রভৃতি বিভিন্ন শ্রেণীর লোক আছে। এ জাতিভেদ ডেমোক্রেসিও দূর করতে পারবে না। আলংকারিকদের মতে শ্লীলতা ও অশ্লীলতার কোষ্ঠীপাথর হচ্ছে কাব্যরসিক সমাজের রুচি। এখন সকল সমাজের লোক সমান কাব্যরসিক নয়। দার্শনিক হিসাবে জার্মানদের যেমন খ্যাতি আছে, নৈতিক হিসেবে ইংরেজদের, কাব্যরসিক হিসেবে ফরাসিদের তেমনি খ্যাতি আছে। ফরাসিদের সুরুচি সম্বন্ধে কাইজারলিংয়ের মত অবাধে গ্রাহ্য করা যেতে পারে, কারণ তিনি একাধারে ঘোর দার্শনিক ও পুরো জার্মান। তার কথা এই, দ্য ফ্রেঞ্চ টেস্ট ইজ ইন ইটসেলফ সো গুড দ্যাট দ্য অন অফ প্যারিস, that impersonal anonymous, they has a surer judgment than any save the most unusual individual. অথচ ফরাসি রুচি ইংরেজের রুচির সঙ্গে মেলে না। সুতরাং আমাদের পূর্বপুরুষদের অশ্লীলতা সম্বন্ধে ধারণা ইংরেজদের সঙ্গে মেলে না বলে যে তা নিকৃষ্ট, এমন কথা মূর্খ ছাড়া আর কেউই বলবেন না। কাব্য সম্বন্ধে সুরুচি ও কুরুচি লোকের কাব্যজ্ঞানের উপরই নির্ভর করে, কোনরূপ বৈজ্ঞানিক, দার্শনিক, নৈতিক কিংবা সামাজিক মতামতের উপর নির্ভর করে না। এই সত্যটি আলংকারিকরা বহু পূর্বে আবিষ্কার করেছিলেন। সাহিত্যের স্বাস্থ্যরক্ষা বাক্যটি সম্পূর্ণ নিরর্থক। সাহিত্যের স্বাস্থ্য কী এবং কোন কোন বস্তুর সদ্ভাবের উপর তা নির্ভর করে তার নির্ভুল হিসাব আজ পর্যন্ত কেউ দিতে পেরেছেন বলে আমি জানি নে। আর যদিই ধরে নেওয়া যায় সাহিত্যেরও স্বাস্থ্য বলে একটা গুণ আছে, তাহলে সে স্বাস্থ্য রক্ষা করবেন কে এবং কী উপায়? পুলিশ ও সমালোচক সাহিত্যের উপর কড়া শাসনের বলে? বলা বাহুল্য, যারা এরূপ শাসনের পক্ষপাতী তারা স্বাস্থ্যের বিষয় সব জানতে পারেন, কিন্তু সাহিত্যের বিষয় কিছুই জানেন না। আমার মনে হয় যারা মুখে বলেন সাহিত্যের স্বাস্থ্য রক্ষা, তারা আসলে চান সমাজের স্বাস্থ্য রক্ষা। আর তাদের কাছে সমাজের স্বাস্থ্য রক্ষার অর্থ সমাজ রক্ষা। সমাজ সুস্থই হোক আর অসুস্থই হোক, তা যেমন আছে সেইভাবেই টিকে থাক, এই হচ্ছে তাদের আন্তরিক কামনা। এবং এ জাতীয় লোক কথাকে অত্যন্ত ডরান, কারণ তাদের ধারণা সামাজিক মনের উপর কথার প্রভাব মারাত্মক, বিশেষত সে কথা যদি উজ্জ্বল ও মনোহারী হয়। পলিটিশিয়ানরা যখন সমাজের উপরে খড়গহস্ত হন তখন ওই দল বিশেষ বিচলিত হন না, কারণ তারা জানেন ও হচ্ছে কাজের কথা। কবির উক্তি তাদের কাছে অসহ্য, কেননা এ হচ্ছে ভাবের কথা, আর ভাবের স্পর্শেই মানুষের মনোভাব বদলে দিতে পারে। তেল নুন লোকরের কথাতে পারে না, কারণ সে কথা মানুষের অন্তরাত্মাকে স্পর্শ করে না। এখন প্রশ্ন হচ্ছে যে বাক্য সামাজিক লোকদের মনে এই জাতীয় আশঙ্কার উদ্রেক করে, সে বাক্য রসের প্রতিবন্ধক কিনা? সংস্কৃত আলংকারিকরা ইংরেজিতে যাকে বলে মরালিটি, তার বিশেষ বিচার করেননি। তবু একথা নির্ভয়ে বলা যায় যে যে উক্তি মানুষের মরাল সেন্সকে পীড়িত করে তাও ছিল তাদের মতে কাব্যে বর্জনীয়। কবি রাজশেখর তার কাব্যমীমাংসায় বলেছেন, অশুধোপেদেশ কত্তার্তহি নোপদেষ্টবং কাব্যম ইত্যপরে। অর্থাৎ অপর আলংকারিকদের মতে কাব্যে অশুপদেশ দেওয়া অকর্তব্য, কিন্তু তার মতে অস্তয়মুপদেশ কিন্তু নিষেধতেন ন বিধায়ত্তেন, অর্থাৎ সাধুপদেশেরও কাব্যে স্থান আছে, কিন্তু নিষেধ হিসাবে, বিধি হিসাবে নয়। রাজশেখরের সঙ্গে অপর আলংকারিকদের মতের প্রভেদ কোথায় বোঝা কঠিন। বোধহয় অপর আলংকারিকদের মতে অশুপদেশ কাব্যে একেবারে বর্জনীয়, কিন্তু রাজশেখরের মতে কাব্যে সে উপদেশ থাকতে পারে। কবি যদি সে উপদেশকে অসৎ বলেই উল্লেখ করেন, কাব্যের প্রভাব যে লোকের মনের উপর প্রবল সে ধারণা তাঁদেরও ছিল। রাজশেখর বলেছেন, কবি বচনায়ত্তা লোকযাত্রা সা চ নিঃশ্রেয় সমূলম।
এর বাংলা লোকের জীবনযাত্রা কবি বচনের আয়ত্ত, এবং সে জীবনযাত্রার মূল হচ্ছে নিঃশ্রেয়স, ইংরেজিতে যাকে বলে ভার্চু ওয়েলফেয়ার। যারা বিশ্বাস করতেন যে মরালিটি হচ্ছে জীবনযাত্রার মূল, তাদের মতে কাব্যের ফুল সে মূল হতে বিচ্ছিন্ন নয়, এবং সে মূলের সংস্কার কাব্যকুসুমের অন্তর্নিহিত। এর থেকে দেখা যায় অশ্লীলতার ন্যায় অসুপদেশও সে কালেও কাব্যের দোষ বলেই গণ্য ছিল। তবে আমাদের সঙ্গে তাদের প্রভেদ এইমাত্র যে তারা অসৎ বাক্যকে অ্যাস্থেটিক ইমোশনের প্রতিবন্ধক হিসেবে দুষ্ট মনে করতেন। অপরপক্ষে আমরা আমাদের সোনার সংসার ছাড়খাড়ে যাবে এই ভয়ই অস্থির। এ প্রভেদ মস্ত প্রভেদ। কাব্যমীমাংসার ক্ষেত্রে তারা ছিলেন বিউটির অনুরক্ত, আমরা হয়েছি ইউটিলিটির ভক্ত। আমরা যে অ্যাস্থেটিক ইমোশনকে আমল দেইনি তার কারণ আমরা ইংরেজি শিক্ষিত। ইংল্যান্ডের জনসাধারণ যে এর রসে বঞ্চিত এ কথা সর্বব্যাধি সম্মত। আমি পূর্বে বলেছি ইংরেজি জাতি ঘোর নৈতিক বলে গণ্য, তবে মরালিটিকে তারা ইউটিলিটিতে পরিণত করেছে। আমরা ইংরেজের শিষ্য, ফলে আমাদের সুন্দর অসুন্দর, সৎ অসৎ, সত্য মিথ্যার জ্ঞান ইংরেজি জ্ঞানের অনুরূপ। কাব্য জিজ্ঞাসা ও ধর্ম জিজ্ঞাসার প্রভেদ আমরা ধরতে পারিনি। আমাদের কাব্যের সুরুচি ইংরেজি, অরুচির তর্জমা মাত্র। আমি এ প্রবন্ধ শুরু করেছি হল সাহেবের সংস্কৃত কাব্যে অরুচির উল্লেখ করে, আর শেষ করছি এই বিংশ শতাব্দীর একটি ইংরেজ ওরিয়েন্টালিস্টের কথা দিয়ে। ঊনবিংশ শতাব্দীর এ বিষয়ে মতামত বিংশ শতাব্দীর ইংরেজ বিদগ্ধ মণ্ডলীর কাছে একেবারেই অগ্রাহ্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মন ঊনবিংশ শতাব্দীর ইংরেজি মতের দাসত্ব হতে মুক্তি লাভ করেনি। এখন বাসবদত্তা সম্বন্ধে কিথের কথা শোনা যাক। It would be quite unjust to accuse Shubandhu of indecency or savagery, as one distinguished editor did. To apply mid-Victorian conception of propriety to India is obviously absurd and wholly misleading. Indian writers, not excluding Kalidas, indulge habitually co-name in minute descriptions of the beauty of women and the delights of love, which are not in accord with Western conventions of taste. But the same condemnation was applied by contemporaries to Swinburne, and Shakespeare's frankness is more resented by English than by German taste. What is essential is to repel the connection of such description with immorality, and to assert that they must be approved or condemned on artistic grounds alone. There is all the world of difference between what we find in the great poets of India and the frank delight of Martial and Petronius in description of immoral sense. সেকালের আলংকারিকরা যদি এই কালে সশরীরে উপস্থিত থাকতেন এবং ইংরেজি ভাষা জানতেন, তাহলে কিথ সাহেবের কথায় তাঁরা সম্পূর্ণ সায় দিতেন। বিশেষত তার বক্ষমান উক্তিটি তাদের কাছে 16 আনা গ্রাহ্য হতো। কিথ সাহেব বলেছেন যে হোয়াট ইজ এসেনশিয়াল ইজ টু অ্যাসার্ট দ্যাট দে মাস্ট বি অ্যাপ্রুভড অর কন্ডেমড অন আর্টিস্টিক গ্রাউন্ডস। বিংশ শতাব্দীর ইউরোপীয় মতের সঙ্গে যে হিন্দু যুগের ভারতবর্ষীয় মতের ঐক্য থাকবে, এটা কিছু আশ্চর্যের বিষয় নয়। মানুষ এককালে যে সত্যের সন্ধান পায় তা চিরকালের সত্য, কিন্তু মধ্যে মধ্যে তা অজ্ঞতার আবরণে ঢাকা পড়ে, আবার কালক্রমে সে আবরণ মুক্ত হয়। তখন মনে ভাবে যে সেটি নূতন আবিষ্কৃত সত্য। আমি এ প্রবন্ধে কাব্যে অশ্লীলতা নামক দোষ সম্বন্ধে সংস্কৃত আলংকারিকদের মতের কিঞ্চিত পরিচয় দিতে চেষ্টা করলুম, এই কারণে যে সে মত প্রাচীন হলেও অনবীন নয়।